ওয়েলকাম টু খাজানা ব্লগস বন্ধুরা, আমি টুকি আর বোবো। আর আজকে আমাদের দিল্লির ঐতিহাসিক ভ্রমণের আজকের পর্যায়তে আমরা চলে এসেছি এমন একটা জায়গায়, সেই জায়গাটা খুবই ইন্টারেস্টিং। দিল্লি তো জানো দুর্গে ভরা জায়গা, এবং এখানে মুঘল সাম্রাজ্য এবং বিভিন্ন সাম্রাজ্যের লোকেরা একের পর এক আসতে থাকে। তো দিল্লি দুর্গর যখন কথা বলা হয় তখন বিভিন্ন দুর্গের নামই আসে, কিন্তু এই যে দুর্গটা যেখানে আমরা এসেছি সেটার নাম কিন্তু সেইভাবে উল্লেখ করা হয় না। তবে এই যে দুর্গটা আমরা এসেছি এটা হলো দিল্লির প্রাচীনতম দুর্গ, এবং বলতে গেলে প্রথম দুর্গও বলা চলে, তাই না? কারণ এটা ওল্ডেস্ট ফোর্ট, পুরানা কিলা। তো আজকে আমরা চলে এসেছি সেই পুরানা কিলাতে, এবং পুরানা কিলাতের যে হিস্ট্রি, সেই হিস্ট্রির ব্যাপারে আমরা তোমাদের জানাতে থাকবো, এবং এর ভিতরের বিভিন্ন যে অংশগুলো রয়েছে সেগুলো তোমাদের আমরা দেখাতে থাকবো। তাই স্টে টিউনড, আমাদের সাথে থাকো। আর বোবো, কিছু একটা বলে দাও। চলো, আজকেও দিনটা খুব ভালো যাবে, অনেক কিছু দেখতে পাবে, পুরাতন জিনিস, অনেক কিছু সুন্দর পুরনো গুছিয়ে রাখা আছে জিনিসপত্র, কেল্লা, ফোর্ট, উদ্যান। চলো ভেতরে গেলে একে একে আমরা দেখাচ্ছি তোমাদেরকে। লেটস গো। আজ দেখাবো সম্রাট হুমায়ুনের প্রাসাদ, যার অবস্থান দিল্লির চিড়িয়াখানার ঠিক পাশেই। নয়াদিল্লি রেল স্টেশন থেকে এই স্থানটির দূরত্ব মাত্র 6 কিলোমিটার। মেট্রো করে আসলে দিল্লি ব্লু লাইনে প্রগতি ময়দান বা বর্তমানে সুপ্রিম কোর্ট মেট্রো স্টেশনে নেমে সেখান থেকে অটো করে মাত্র 2 কিলোমিটার। এই স্থানটির নাম পুরানা কেল্লা। এই পুরানা কেল্লার ভেতরে ঢুকতে গেলে পুরানা কেল্লার শুধু কমপ্লেক্স দেখার জন্য কিন্তু 20 টাকা করে পার পার্সন, আর পুরানা কেল্লার সাথে সংলগ্ন একটা লেক রয়েছে, সেটাও 20 টাকা করে পার পার্সন, এবং মিউজিয়ামটা 5 টাকা করে পার পার্সন। আর টিকিট কিন্তু অনলাইনে কাটার ব্যবস্থা রয়েছে, অফলাইনে দেখলাম না। আর ব্যাগ রাখার জন্য আলাদা ক্লক রুম রয়েছে। রহস্যময় ইমারতের সামনে যখন আসবেন তখন দেখবেন এক দৈত্যকার প্রবেশদ্বার। যমুনা নদীর ধার ঘেঁষে 1538 সালে সম্রাট হুমায়ুন এই কেল্লা তৈরির কাজ শুরু করেন। প্রায় 2 কিলোমিটার জায়গা জুড়ে নির্মিত এই কেল্লার প্রবেশের মোট 3টি গেট রয়েছে। আমরা এখন এই মুহূর্তে যে গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি সেই গেটটার নাম বড়া দরওয়াজা বা ওয়েস্ট গেট, এবং এই গেটটি বর্তমানে এখন একমাত্র জনসাধারণের জন্য খোলা আছে। পুরানা কিল্লা ভারতের দিল্লির অন্যতম এক প্রাচীন দুর্গ। এটি দ্বিতীয় মুঘল সম্রাট হুমায়ুন এবং সুরিত সুলতান শেরশাহ সুরি দ্বারা নির্মিত হয়েছিল। দুর্গটি দিনপানাহ শহরের ভেতর দুর্গ গঠন করে। এটি বিস্তৃত প্রগতি ময়দান প্রদর্শনী মাঠের কাছে অবস্থিত, এবং ধ্যানচাঁদ স্টেডিয়াম থেকে মথুরা রোড দিল্লি দ্বারা পৃথক করা হয়েছে। পুরানা কেল্লার দেয়ালগুলো পুরনো হলেও ভেতরে আসলে মনে হবে বিদেশের কোনো শহরের সবুজ গালিচা পথ দিয়ে হেঁটে চলেছেন। এই পুরানা কিল্লা দুর্গের পেছনে এক প্রাক ইসলামিক বাসস্থান এবং ইন্দ্রপ্রস্থের তত্ত্ব রয়েছে। খননগুলি 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে পেইন্টেড গ্রে ওয়ারের সময়কালে চিহ্ন এবং অব্যাহত বাসস্থান নির্দেশ করে। এএসআই এর তৎকালীন পরিচালক বিবি লাল দ্বারা খননের প্রথম 2টি রাউন্ড পেইন্টেড গ্রে ওয়্যার সংস্কৃতির চিহ্ন খুঁজে পেয়েছিল। ঐতিহাসিক আলেকজান্ডার কানিংহাম দুর্গটিকে ইন্দ্রপ্রস্থের সাথে চিহ্নিত করেছেন, যদিও তিনি বর্তমান কাঠামোটিকে মুসলিম শাসকদের দ্বারা নির্মিত বলে উল্লেখ করেছেন। এমনকি বিংশ শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত পুরানা কেল্লা পাণ্ডব কা কিলা বা পাণ্ডবদের দুর্গ, এবং সমগ্র কমপ্লেক্স ইন্দ্রপ্রস্থ গ্রাম নামে পরিচিত ছিল।
পুরানা কেল্লা এবং এর পরিবেশগুলি দিল্লির ষষ্ঠ শহর হিসাবে বিকাশ লাভ করেছিল। 1556 সালের 7ই অক্টোবর হিন্দু রাজা হেমচন্দ্র বিক্রমাদিত্য, যিনি দিল্লির যুদ্ধে আকবরের বাহিনীকে পরাজিত করেছিলেন, 1556 পুরান কেল্লায় মুকুট পরা হয়েছিল। মুঘলরা 1 মাস পরে পানিপথের দ্বিতীয় যুদ্ধে হেমু ও তার সেনাবাহিনীকে চূড়ান্তভাবে পরাজিত করে। আমরা এই মুহূর্তে আছি কিলাই কুহনা মসজিদ। 1541 সালে শেরশাহ কর্তৃক নির্মিত এক গম্বুজ বিশিষ্ট কিলাই কুহনা মসজিদটি প্রাক মুঘল নকশার একটি চমৎকার উদাহরণ। 150 ফুট লম্বা এবং 45 ফুট প্রস্থের এই মসজিদের আকার দেখে সহজেই অনুমান করা যায় কেল্লার কত মানুষজন এখানে নামাজ আদায় করতেন। মসজিদটির সামনেই একটা গোলাকার গর্তের মতো জায়গা দেখা যাচ্ছে। ওটা ছিল এককালে গোলাকার ট্যাঙ্ক, অগভীর ট্যাঙ্ক এবং সাথে ঝর্ণা বা ফোয়ারার ব্যবস্থা ছিল, যা আজ সবই অকেজো। এই অঞ্চলে সূক্ষ্ম খিলানের ব্যাপক ব্যবহারের একটি প্রাথমিক উদাহরণ, যার এর 5টি দরজায় দেখা যায়। সত্য ঘোড়ার নালের আকৃতির খিলান, এটি সুলতান এবং তার দরবারীদের জন্য একটি জামে মসজিদ বা শুক্রবারের মসজিদ হিসেবে ডিজাইন করা হয়েছিল। অভ্যন্তরে প্রার্থনা হল, একক আইলযুক্ত মসজিদ এবং পশ্চিম দেয়ালে 5টি মার্জিত খিলানযুক্ত প্রার্থনা কুলুঙ্গি বা মিহরাব রয়েছে। লাল, সাদা এবং স্লেটের শেডের মার্বেল কেন্দ্রীয় ইউয়ানের ক্যালিগ্রাফিক শিলালিপির জন্য ব্যবহৃত হয়ে আসছে, যা লোদি থেকে মুঘল স্থাপত্য একটি উত্তরণ চিহ্নিত করে। একটি দ্বিতীয় তলা প্রার্থনা হল থেকে সিঁড়ি দিয়ে প্রবেশ করানো। আয়তকার হল বরাবর একটি সরু পথ দিয়ে প্রবাহিত মহিলা দরবারীদের প্রার্থনা করার জন্য জায়গা দেওয়া হয়েছিল। যখন বাম দেওয়ালে খিলানযুক্ত দরজা অলঙ্কৃত ঝাড়কা দ্বারা ফ্রেম করা হয়েছিল, এটি সদস্যদের জন্য রক্ষিত ছিল। রাজকীয় পরিবার মসজিদের মধ্যে একটি মার্বেল স্ল্যাবের ওপর একটি শিলালিপি লেখা রয়েছে। তাতে লেখা আছে, যতদিন পৃথিবীতে মানুষ থাকবে এই ভবনটি ঘন ঘন হোক এবং লোকেরা এতে সুখী ও প্রফুল্ল হোক। বর্তমানে এটি পুরানা কেল্লার একটি সংরক্ষিত ভবন। পূর্বে মোগল আমলে যে কটি মসজিদ দেখেছি সেখানে কোরআনের আয়াতগুলো সুন্দর করে পাথরে খোদাই করা আছে। এখানেও তার ব্যতিক্রম নয়, কিন্তু তার মাঝে ফুলের নকশা সুন্দর করে খোদাই করা লক্ষ্য করতে পারলাম। শেরশাহ শরীর তৈরি এই মসজিদটি এতটাই নান্দনিক যে বাতি লাগানোর জায়গাগুলি দামি মার্বেল পাথর তিনি ব্যবহার করেছেন, জুড়ে দিয়েছেন নকশাও। সালে হুমায়ুন পরাস্ত হন শেরশাহের কাছে। পরাস্ত হয়ে তিনি পারস্যে পলায়ন করেন। তারপরে 15 বছর পরে অর্থাৎ 1555 সালে আবার শক্তি সঞ্চয় করে তিনি সুরি সাম্রাজ্যের পতন ঘটান, আর তার ফলে দিল্লির বুকে আবার প্রতিষ্ঠিত হয় মোগল সাম্রাজ্য। অর্থাৎ এটি এমন একটি মসজিদ যেখানে নামাজ আদায় করেছেন শেরশাহ সুরি থেকে শুরু করে সম্রাট হুমায়ুন সহ মোগল সাম্রাজ্যের হর্তাকর্তারা। কিলাই কুহনা মসজিদ থেকে বেরিয়ে সামনেই চোখে পড়বে শের মণ্ডল, যেটি শেরশাহ নামে নামকরণ করা হয়েছিল এবং যিনি এটি তৈরি করা শুরু করেছিলেন, কিন্তু মারা যাওয়ার পরে সেই কাজ বন্ধ ছিল, তাই হুমায়ুনের আগমন পর্যন্ত নির্মাণ বন্ধ ছিল। লাল বেলে পাথরের এই দ্বিতল অষ্টভুজাকৃতির টাওয়ারটি ছাদের দিকে যাওয়া খাড়া সিঁড়িসহ এটি বর্তমান উচ্চতার চেয়ে বেশি হওয়ার উদ্দেশ্য করা হয়েছিল। এর মূল নির্মাতা ছিলেন বাবর, যিনি নির্মাণের নির্দেশ দিয়েছিলেন। তার পুত্র হুমায়ুনের জন্য একটি ব্যক্তিগত পর্যবেক্ষণ এবং গ্রন্থাগার হিসেবে ব্যবহার করা হয়েছিল।
টাওয়ারটি 8টি স্তম্ভ দ্বারা সমর্থিত একটি অষ্টভুজাকার ছত্রি দ্বারা শীর্ষে এবং সাধারণ মুঘল শৈলীতে সাদা মার্বেল দিয়ে সজ্জিত। ভিতরে আলংকারিক প্লাস্টার কাজের অবশিষ্টাংশ এবং পাথরের তাকগুলির চিহ্ন রয়েছে, যেখানে সম্ভবত সম্রাটের বইগুলি স্থাপন করা হয়েছিল। এটি সেই জায়গা যেখানে 1556 সালের 24শে জানুয়ারি হুমায়ুন দ্বিতীয় তলা থেকে পড়ে মৃত্যুবরণ করেন। তিনি এই ব্যক্তিগত মানমন্দিরের শীর্ষে জ্যোতির্বিজ্ঞানী তারা দেখার শখ অনুসরণ করে সন্ধ্যার নামাজে তাড়াহুড়ো করে সময় পিছলে পড়ে গেছিলেন। তিনি সিঁড়ি থেকে নিচে পড়ে যান এবং 2 দিন পরে তার আঘাতে মারা যান। লাইব্রেরির ভিতরে প্রবেশ এখন নিষিদ্ধ। এখানকারই এক সিকিউরিটি তাদের কাছ থেকে কিছু ইনফরমেশন পাওয়া গেল। सूरी ने 1541 ईस्वी में बनवाया था। अच्छा। बनवाने के बाद वो हुमायूं से हट जाता है। हुमायूं बाद में आता है। हुमायूं इसको लाइब्रेरी बनाता है। अच्छा। लाइब्रेरी बनाने के बाद वो अजान होता है। अजान पढ़ने के लिए नीचे उतरता है तो उसका लुंगी फंस जाता है, गिर जाता है, उसका डेथ हो जाता है। ओके। और ये जो है हमाम, ये इसमें ठंडा गर्म पानी होता था। हाँ, नहाने का। हाँ। ओके। ये यहाँ से लिंक था, ये इसमें से पानी जाता था, ऊपर से गिरता था पानी। अच्छा। और वो है हुमायूं गेट, हुमायूं दरवाजा। यहीं से हुमायूं को ले जाया गया था हुमायूं का मकबरा में। हुमायूं's tomb। हाँ। वहाँ पर टॉम के पास किसका और टॉम था? हुमायूं के पास वहाँ बीच में उसकी हुमायूं की है। राइट में दोनों वाइफ, भानु बेगम, हाजी बेगम। ओके। और लेफ्ट में औरंगजेब के बेटे सब का है। ओके। और नीचे 164 कब्रें हैं। ओके। नहीं, हुमायूं की बात है। फिर नीचे उतरेंगे, नई का मकबरा है वहाँ पर। नई का मकबरा। उसके बाद नीला गुंबद है, वहाँ चूड़ियाँ उड़ियाँ पहनाने का काम होता था। ओके। थैंक यू। थैंक यू। वाओ। यही वो जगह है जहाँ हुमायूं ने हाँ, पहले तो ये शेरशाह सूरी सीढ़ी था। লুঙ্গি में गिर के मर गया बेचारा। লাইব্রেরি থেকে পড়তে গিয়ে মরে গেল। এটা शेरशाह सूरी বানিয়েছিল। शेरशाह सूरी पहले बनाया, फिर हुमायूं आया, उनका बनाया हुआ शेरशाह सूरी। पहले कौरव और पांडवों का था। हाँ, इंद्रप्रस्थ, यही महाभारतेर इंद्रप्रस्थ काल में। एग्जैक्टली, यही तो এইটা वो जो खुदाई में निकला है। हाँ, कब्जा किया जगह है। हाँ, ये लोग बाद में कब्जा किया हुआ है। हाँ, और पांडवों का किला था। बाबा वो किला का निशान अभी भी है कुछ वहाँ जाइए ना। ओ वहाँ पे। हाँ। अच्छा। वो वहाँ पे नीचे ना। नीचे। वो दिखाई दे रहा है, तस्वीर बना के। हाँ। अच्छा वाह। শের মন্ডলের ঠিক সামনেই চোখে পড়বে হাম্মামখানা, যেটি এখন ধ্বংসপ্রাপ্ত কাঠামো প্রায়। এটি শাহী হাম্মামখানা। এখানে গরম ও ঠান্ডা উভয় পানি দিয়ে গোসলের ব্যবস্থা করা ছিল বাথটবের ব্যবস্থাও। 500 বছর পর যেগুলোর ভাবনা আমরা ভাবতে পারি বা কল্পনা করতে পারি তখন সেই সব ছিল, কিন্তু কালের নিয়মে আজ আর নেই। একটি তুর্কি স্নান ঘর, কমিউনিটি বাথ হাউস বা শুধুমাত্র একটি স্নানঘরও বলা যায়। মূলত এটি এসেছে ফার্সি শব্দ হুম, যার অর্থ তাপ। পুরান কিল্লার উৎপত্তি দিনপানার দেয়ালে দিল্লির নতুন শহরটি প্রাচীন ইন্দ্রপ্রস্থ ধ্বংসাবশেষে সাধারণ আশেপাশে মুঘল সম্রাট হুমায়ুন দ্বারা নির্মিত হয়েছিল। আবুল ফজল বলেছেন যে তিনি প্রাচীন ইন্দ্রপ্রস্থের জায়গায় দুর্গটি নির্মাণ করেছিলেন। সুরি রাজবংশের প্রতিষ্ঠাতা শেরশাহ সুরি হুমায়ুনকে পরাজিত করেন এবং দুর্গেও পরিবর্তন করেন, এর দুর্গ শক্তিশালী করেন এবং এর দেয়াল সম্পূর্ণও করেন। তিনি সেখানে শেরগড় নামে আরেকটি দুর্গ তৈরি করেছিলেন যেখানে গভর্নর থাকতেন। তার প্রকল্পটি অবশ্য হুমায়ুনের একটি রাজকীয় শহরের জন্য একটি দুর্গ নির্মাণের ধারাবাহিকতা ছিল।
তিনি দুর্গের ভেতর অনেক স্থাপনাও নির্মাণ করেছিলেন। তার শাসনের পরেও দুর্গে সংযোজন করা হয়েছে বলে মনে করা হয়। কিলাই কোহিনা মসজিদের ঠিক বাম পাশে মানে উত্তর দিকে মাটির নিচে প্রাসাদের মতো কিছু ইমারত রয়েছে, সুড়ঙ্গ রয়েছে। এই সুড়ঙ্গগুলো যে কি কাজে ইউজ করা হতো তার ঠিক বর্ণনা করা নেই, তবে ধারণা করা হয় ওই সময় যেহেতু মসজিদ কেন্দ্রিক বিচার ব্যবস্থা ছিল, তাই এই জায়গা বা কুঠুরিগুলি সাজাপ্রাপ্ত আসামিদের জন্য রাখা হতো, অর্থাৎ এটি ছিল বন্দিশালা। নিচে রয়েছে সুড়ঙ্গ, যেখানে যাওয়ার পথ বন্ধ। অনুমান ভয়ঙ্কর কোনো অপরাধীকে বা আসামিকে এখানে গোপন কোনো কুঠুরিতে রাখা হতো। মুঘল সাম্রাজ্যের পতনের পর অন্যান্য দুর্গগুলির মতোই ইংরেজরাও এই দুর্গটিকে দখল করে নেয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রচুর জাপানিকে এই কুঠুরিগুলোকে বন্দি করে রাখা হয় বলে শোনা যায়, এবং তাদের অবস্থা কী হয়েছিল তা আজও অবধি জানা যায়নি। মোহাম্মদ খোয়ান্দামির বলেন যে হুমায়ুন যমুনার কাছে একটি ঢিবির ওপর শহরের ভিত্তি স্থাপন করেছিলেন। হুমায়ুনের সময় দেয়ালে ও দুর্গের নির্মাণ কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল। তারিকি দাউদি বলেন যে শেরশাহ সূরির রাজকীয় শহরটি তার মৃত্যুর পর অসম্পূর্ণ থেকে যায়। তিনি তার দুর্গের নাম রাখেন শেরগড়। আব্বাস সারওয়ানিও বলেন তিনি মারা যাওয়ার সময় তার দ্বারা নির্মিত দুটি দুর্গ অসম্পূর্ণ ছিল। তারিকি খান জাহান বলেছেন যে সেলিম শাহ সূরি হুমায়ুনের দিনপানকে রক্ষা করার জন্য একটি প্রাচীর নির্মাণ করেছিলেন। তাই বিভিন্ন ঐতিহাসিকগণের বিভিন্ন রকম মতামত রয়েছে। আমরা হাঁটতে হাঁটতে আরেকটি গেটের সামনে চলে এসেছি। এই গেটটি একটি সংরক্ষিত গেট, যা জনসাধারণের জন্য নয়। এই গেটটি দিয়ে সম্রাটের সৈনিকরা আর ইমার্জেন্সি বেসিসে সম্রাট স্বয়ং যাতায়াত করতেন। বিশাল এই ফটকটির নাম তালাকি দরওয়াজা। এই গেটটি নির্মাণ করেন দিল্লির সুরি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শেরশাহ সূরি। যমুনা নদীর তীরে অবস্থিত এই ফটকটি শেরশাহ এমনভাবে দোতলা ঢঙে তৈরি করেছিলেন যাতে নিচতলা ও দোতলা উভয় দিক দিয়ে চলাচল করা যেত। এভাবে গেট তৈরির মূল একটা কারণটা ছিল যমুনা নদী। এটির এমন ব্যবস্থা ছিল এই পাশ দিয়ে পার হয়ে ওপাশে নৌকা বা যুদ্ধজাহাজে সহজেই উঠে যাওয়া যাবে, আবার নদীর জল বৃদ্ধি পেলে গেটের উপরের অংশও ব্যবহার করা যেতে পারে। গেট দুটি বিশাল অর্ধবৃত্তাকার বুরুজ টাওয়ার দ্বারা সজ্জিত দ্বিতল বেলে পাথরের কাঠামো, সাদা এবং রঙিন মার্বেল ইনলেস এবং নীল স্টাইলস দ্বারা সজ্জিত। এমন সমস্ত বৈশিষ্ট্য যা উত্তর ও দক্ষিণ গেটগুলিতে দেখা রাজস্থানী স্থাপত্যের স্মরণ করিয়ে দেয়। কিছুক্ষণ পর সামনে হাঁটতে হাঁটতে চোখে পড়ল আরেকটি ফটক, অর্থাৎ তৃতীয় ফটক। এটি হলো বাদশাহী দরওয়াজা, যার নাম হুমায়ুন দরওয়াজা, যেটি একমাত্র ব্যবহার করতেন সম্রাট হুমায়ুন। রাজকীয় ফটকের পাশেই ছিল হুমায়ুনের প্রাসাদ ও হেরেম। আজ সবই ধ্বংস হয়ে গেছে। তালাকি দরওয়াজার মতো হুমায়ুন দরওয়াজাও ঠিক একই দোতলা ঢঙে বানানো হয়ে থাকে, যেখানে নিচতলা ও দোতলা উভয় দিক দিয়ে চলাচল করা যেত। আর ওপাশে ছিল যমুনা নদী, তাই ওপারে নৌকা পার হয়ে বা নৌকায় যুদ্ধজাহাজে উঠে যাওয়া যেত, আর এপাশে নদীর জল বৃদ্ধি পেলে ওপরের অংশ ব্যবহার করা যেত খুব সহজেই। সম্রাট হুমায়ুনের তৈরি দক্ষিণমুখী এই গেটটি তার নামে নামাঙ্কিত করার একটা কারণ হতে পারে এই দিক দিয়েই সম্রাট হুমায়ুনের সমাধি দেখতে পাওয়া যায় বলে। সম্রাট হুমায়ুনের তৈরি হুমায়ুন গেটের প্রধান ফটকের পাশ দিয়ে উত্তর দিকে কিছুটা গেলে চোখে পড়বে হাতের বাম পাশে প্রাচীর লাগোয়া যে প্রাসাদগুলি দেখা যাচ্ছে, সেগুলো সম্রাটের সেনাবাহিনীর আবাসিক ভবন। অর্থাৎ এইসব প্রাসাদ ওই সময় কেল্লার প্রহরী থেকে শুরু করে সম্রাটের ঘোড়সওয়ার এবং সেনাবাহিনীর সদস্যদের জন্য বরাদ্দ ছিল। এখান থেকে যতদূর পর্যন্ত চোখ যায় ততদূর পর্যন্ত দেখা যায়। সম্রাটের যে কত হাজার হাজার বিশাল সেনাবাহিনী ছিল তা এইসবের সাক্ষ্য বহন করে।
এই যে জায়গাগুলো এখন দেখতে পাচ্ছ, এই সমস্ত জায়গাটিতেই ছিল হুমায়ুনের প্রাসাদ। এখানে হয়তো ছিল অন্দরমহলের তার আত্মীয় স্বজনের বাসস্থান, কিন্তু আজ সবই কালের নিয়মে ধ্বংসপ্রাপ্ত। এই ধ্বংসপ্রাপ্ত পিলারগুলি হুমায়ুনের প্রাসাদের পিলার, প্রত্যেকটি পাথরখণ্ড দিয়ে তৈরি। দেখলে খুব অবাক লাগবে এই পাথরগুলো কি করে জোড়া লাগানো হয়েছে। সেই যুগে তো কোনো সিমেন্ট ছিল না, তবে চুন সুরকির ইউজ ছিল। হয়তো চুন সুরকি দিয়ে এই পাথরগুলো জোড়া লাগানো হয়েছে। কি অদ্ভুত না? সম্রাট হুমায়ুন এই কেল্লা থেকেই তার সাম্রাজ্য পরিচালনা করতেন। তার মৃত্যুর পর তার পুত্র আকবর গোটা সাম্রাজ্য পরিচালনা করেন আগ্রা ফোর্ট, লাহোর ফোর্ট, ফতেপুর সিক্রি থেকে। মূলত ওই সময় থেকেই এই দুর্গ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে শুরু করে। পুরানা কিল্লার পশ্চিমমুখী গেট বা ওয়েস্ট গেট বড় দরওয়াজা থেকে বেরিয়ে ডান দিকেই চোখে পড়বে একটি লেক, যেটি পুরাতন দুর্গের লেক। একসময় পুরান কেল্লা বরাবর ছুটে আসা পরিখা থেকে তৈরি লেকটি কয়েক দশক ধরে একটি জনপ্রিয় পিকনিক স্পট ছিল, কিন্তু সময় ও অবহেলায় লেকটি শুকিয়ে যেতে থাকে। 2 বছর আগে এটি সংস্কারের কাজ জন্য বন্ধ ছিল। হ্রদ থেকে পুনরুজ্জীবিত করার জন্য প্রকল্পটি ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ এবং ন্যাশনাল বিল্ডিংস কনস্ট্রাকশন কর্পোরেশন সরকারের অ্যাডাপ্ট এ মনুমেন্ট প্রকল্পের অংশ হিসেবে হাতে নেওয়া হয়েছে। নতুন চেহারায় একটি টিকিটিং বুথ, একটি পার্কিং লট, টয়লেটের সুবিধার মতো অনেক সুবিধা রয়েছে, যেখানে কোনো বোটিং সিস্টেম নেই। কেল্লার ঠিক ধারঘেঁষেই এই লেকটি এক অসাধারণ মনোরম পরিবেশের সৃষ্টি করবে। চারিদিকে গাছপালা, পাখি কলতান এবং সুন্দর হাওয়া। যদি বিকেলের দিকে আসা হয় তো খুবই ভালো লাগবে। এই লেকে প্রবেশের জন্য আলাদা করে টিকিট ধার্য করা হয়েছে, যার মূল্য 20 টাকা প্রতি পার্সন। প্রায় 2500 বছরের পুরনো মৌর্য রাজবংশ থেকে শুরু করে শক, কুষাণ, গুপ্ত, রাজপুত, মুঘল রাজবংশের সাক্ষী থাকা এই পুরান কেল্লা বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত।